হ্যাঁ, তাহলে কি প্রবলেমটা কি আসলে? প্রবলেমটা হচ্ছে ধরেন আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে বাড়ি কিনলেন, অথবা ট্যুরিস্ট ভিসা যাওয়ারও প্রয়োজন নেই। আপনি বাংলাদেশে বসেই আ বাড়ি কিনলেন। আমেরিকায় যদি কোনো আত্মীয় থাকে তার মাধ্যমে আপনি টাকা পাঠালেন, যেভাবে হোক আপনি বাড়ির মালিক হলেন। একটা পোস্ট দিয়েছিলাম আমাদের বাংলা ভাইবস কমিউনিটিতে ফেসবুকে, যে ফ্লোরিডায় যারা বেড়াতে আসবেন এখন এই সিজনে, মাথায় রাখতে হবে যে গরম একেবারেই বাংলাদেশের মতো। রাফসান তো ছোট ভাই, আপনারা সবাই জানেন হয়তো, যে এরকম গাড়ি গিফট করছে বাবাকে, বাট বাবা সেখানে ঋণ খেলাপি। একদম গুমোট একটা আবহাওয়া। মেঘলা দিন। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। ওয়াকে বের হইলাম, অফিসের কাজ শেষ 5টা বাজে। আজকে হচ্ছে বুধবার। আমাদের কিছু দর্শক জিজ্ঞাসা করেছে যে যদি আমেরিকায় বাড়ি কিনলে গ্রিন কার্ড পাওয়াতে কোনো সুবিধা হবে কিনা, অথবা বাড়ি কেনার মাধ্যমেই গ্রিন কার্ড পাওয়া যাবে কিনা, সেটা সম্পর্কে একটু বলতে চাই কিছু কথা। যারা এই প্রশ্নটা করেছে তাদের মধ্যে কিছু মানুষ হয়তো ধরে নিয়েছে যে এই বাড়ি কেনাটা, আমেরিকায় যে বাড়ি কেনা, সেটা এক ধরনের ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ ইনভেস্টর যে ভিসা আছে আমেরিকায় 2 ধরনের, একটা হচ্ছে E2 এবং একটা হচ্ছে EB5। এই দুটার যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে হয়তো বা পড়বে। তো E2 ইনভেস্টর ভিসা কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিবে না। এটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আপনি বিজনেস করলেন, একটা টেম্পোরারি সময় থাকলেন, কিন্তু সুবিধা হচ্ছে যে আপনি আনলিমিটেড টাইম এটাকে রিনিউ করতে পারবেন, বারবার রিনিউ করতে পারবেন, ডিপেন্ডিং অন আপনার বিজনেসটা যতদিন আছে তার উপর ডিপেন্ড করে। দেখেন অনেকগুলো আম হবে ভালো এবার। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে EB5। এটাও ইনভেস্টর ভিসা, কিন্তু এইটাতে আপনাকে গ্রিন কার্ড দিবে। যদি আপনি ইনভেস্ট করেন, যদি অ্যাপ্রুভ হয়, আপনাকে গ্রিন কার্ড দিবে। এখন EB5 এর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অনেক অনেক বেশি, অলমোস্ট $1 মিলিয়ন কিংবা তারও বেশি। যেখানে E2 যে ভিসাটা আছে সেখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি যে কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে এলিজিবিলিটি যদি থাকে আর কি, আপনি প্রসেসিং করতে পারেন। যাই হোক, এখন হ্যাঁ, যেটা বলতেছিলাম, কিছু সংখ্যক মানুষ হয়তো ভেবে নিয়েছে যে EB5 ভিসা যে $1 মিলিয়ন বেশি ইনভেস্ট করলে যে গ্রিন কার্ড পাওয়া যায়, তাহলে আমি একটা বাড়ি কিনবো $1 মিলিয়ন বেশি দিয়ে আমেরিকাতে, সেটা আমাকে গ্রিন কার্ড দিবে কিনা। কারণ বাড়ি কেনা এক ধরনের ইনভেস্টমেন্ট বলা যেতে পারে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাড়ি কেনার মাধ্যমে গ্রিন কার্ড আপনাকে দিবে না, সেটা ইনভেস্টমেন্ট হোক আর যাই হোক। কারণ বাড়ি যে আপনি কিনবেন, সেটা কিনে আপনি বড়জোর ভাড়া দিবেন, সেখানে কিন্তু কোনো এমপ্লয়ি কাজ করবে না আপনার জন্য। ঠিক আছে, এই কারণে এটা ওই এলিজিবিলিটির আন্ডারে পড়ে না। সো দ্যাটস দ্য ক্যাচ এখানে। সো বাড়ি কেনার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পাবেন না। আর এমনিতে আরও যদি চিন্তা করেন অন্য কোনো লুপ হোল আছে কি না এই বাড়ি কিনে গ্রিন কার্ড পাওয়ার, না, এরকম কিছু নাই। বরং কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি যে কোনো অবস্থাতেই আমেরিকায় বাড়ি কিনতে পারেন। বাড়ি কেনাটা খুব একটা কঠিন কাজ না, বাড়ি কেনা যায়। ট্যুরিস্ট হিসাবেও কিনতে পারেন, আপনি স্টুডেন্ট ভিসা এসে বাড়ি কিনতে পারেন, যে কোনো স্ট্যাটাসে আপনি থাকেন না কেন, আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে অথবা লোনের টাকা থাকে বা যেভাবেই হোক, আপনি কিনতে পারবেন। হ্যাঁ, তাহলে কি প্রবলেমটা কি আসলে? প্রবলেমটা হচ্ছে ধরেন আমি এক্সাম্পল দিই, ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে বাড়ি কিনলেন, অথবা ট্যুরিস্ট ভিসা যাওয়ারও প্রয়োজন নেই, আপনি বাংলাদেশে বসেই বাড়ি কিনলেন। আমেরিকায় যদি কোনো আত্মীয় থাকে তার মাধ্যমে আপনি টাকা পাঠালেন, যেভাবে হোক আপনি বাড়ির মালিক হলেন, কিনলেন। কেনার পরে
আপনি যদি চিন্তা করেন যে আপনি এখন এই বাড়িটাকে ভাড়া দিবেন অথবা বাড়িটা বেচবেন, এইখানে হচ্ছে সমস্যাটা। আপনি যে ভাড়া দিবেন সেই ভাড়াটা আপনি নেবেন কীভাবে? আপনার তো কোনো অ্যাকাউন্টই নাই ইনকাম করার, আপনার অ্যাকাউন্টে যে আসবে। আর ট্যুরিস্ট ভিসায় থাকলে তো আপনি ইনকাম করতে পারবেন না। আর বাংলাদেশে আপনি যে টাকা পাঠাবেন এটার জন্য প্রসেসিংটা কি, এত সহজে কিন্তু এটা হবে না। আবার আপনি যদি সেল করতে চান যে আমি এখন কিনলাম, আমি ফ্লিপ করব, আমি 200,000 দিয়ে বাড়ি কিনলাম, আমি এখন 400,000-এ বেচবো ফর এক্সাম্পল, সেটাও পারবেন না। এখন হ্যাঁ, দেয়ার ইজ আ ওয়ে আপনি বাড়ি বেচতে পারেন। সেটা হচ্ছে আপনি কাউকে একটা পারমিশন দিবেন আমেরিকাতে, হ্যাঁ, যে তা আপনার হয়ে সে বাড়ি বেচে দিবে আপনার জন্য, এটা হইতে পারে। এবং সে সেটা বেচে আপনাকে টাকা পাঠায় দিল, যেভাবে হোক পাঠাইলো। কিন্তু আপনাকে যদি সেই লোক টাকা না পাঠায়, আপনার কিন্তু কিছু করার নাই। রিস্ক ফ্যাক্টর মাথায় রাখতে হবে আপনাকে। যাই হোক, এটা আপনাদের জানা থাকা ভালো, এই কারণে শেয়ার করলাম। আমি এখনও হেঁটে চলেছি আমার ওয়াকওয়ে দিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন, সেখানে ড্রোন ফ্লাই করেছিলাম। এই এরিয়াতেই আমি করেছিলাম মূলত। একটু সামনে গেলেই দেখতে পাবেন, ওখানে একটা লেক আছে। আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। পাশে পিছনে একটা লেক ফেলে আসছে, আপনাদের দেখাতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আপনারা দেখছেন মনে হয়। পরন্ত বিকেলে কাজের পরে সবাই বের হয়েছে। এখন হ্যাঁ, আরেকটা প্রশ্ন আপনারা করেন, এটা মাথায় আসলো মাত্র, যে আমি হাঁটতেছি, এখন মানুষ কই? ওয়ার আর দ্য পিপল? কোথায় মানুষ? আমি যদি একটু পিছনে ঘুরি, চারপাশ ঘুরি, কোথায় মানুষ? কোথায়? আর একটু ঘুরে আসি, এই যে দেখতে পান কোনো মানুষ? কোনো মানুষ নাই। প্রশ্ন করেন আপনারা যে মানুষ কোথায় ভাই, মানুষ কোথায়, কোথায় থাকেন? দেখেন, আমেরিকার যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে, যেখানে এই যে আমি যেরকম এখন হাঁটছি একটা নেবারহুডের মধ্যে, এখানে মানুষজন বিকেলবেলা একটা সার্টেন টাইমে কিছু মানুষ, সবাই না, বের হয়ে কিছু মানুষ হাঁটে, খুবই অল্প সংখ্যক, এজন্য চোখে পড়ে না। কিছু মানুষ পার্কের মধ্যে যায়, খেলে। কিছু মানুষ সুইমিংয়ে যায়। সুইমিং পুলে কিন্তু আবার দেখা যাবে একটা ভিড়, বেশ ভালো ভিড় পাওয়া যাবে। হাঁটে খুব কম মানুষ, কাজ ছাড়া তারা হাঁটে না। ধরেন বাসা থেকে বের হয়ে সুইমিং পুলের দিকে কেউ যদি হেঁটে হেঁটে যায়, ওইটুকুই। কিন্তু হেঁটে হেঁটে কোথাও দোকানে যাচ্ছে বা হেঁটে হেঁটে কোনো কাজে যাচ্ছে, এরকম দেখা যায় না, অন্তত এই রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে না। বাট আপনি যদি কমার্শিয়াল এরিয়ার দিকে যান, যেমন কোনো একটা ডাউন টাউন, ধরেন ফর এক্সাম্পল মায়ামি, যে ডাউন টাউন আছে মায়ামি বিচ, ওই এরিয়াতে, ওখানে কিন্তু এরকম রেসিডেন্সিয়াল এরিয়া খুবই কম, হাতে গোনা। বেশিরভাগই হচ্ছে হাই রাইজ বিল্ডিংস, এবং এগুলোর মধ্যেই অ্যাপার্টমেন্টস, অফিস, আদালত, বাসাবাড়ি। এইসব জায়গায় ট্রান্সপোর্ট অনেক হেভি, অনেক অনেক লোড। এই কারণে দেখা যায় মানুষজন রাস্তায় হাঁটছে। আর বিশেষ করে বিচের পাড়ে যেসব জায়গাগুলো মূলত ট্যুরিস্ট স্পট, যেমন মায়ামি বিচ ফর এক্সাম্পল, ওখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে, এই কারণ সবসময় জায়গাটা ভিড় থাকে। এখন আমি যে হাঁটতেছি এই জায়গায় কিন্তু ট্যুরিস্ট আসার কোনো প্রয়োজন নেই, এটা ট্যুরিস্ট স্পট না। তো এই কারণেই মানুষজন দেখা যায় না। ডাউনটাউন এরিয়াতে গেলে মানুষ দেখা যেতে পারে, কারণ সেখানে মানুষজন হেঁটে হেঁটে কাজে যায়, ট্রেনে যায়, বাসে ওঠে। বাট এইসব জায়গায় আমি যখন দেখি রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে মূলত মানুষজন নিজেদের গাড়ি ব্যবহার করে। হ্যাঁ, কিছু জায়গা আছে ফ্লোরিডাতেও যে আপনি হেঁটে হেঁটে অফিসে যাবেন, কাজে যাবেন, তবে এগুলো খুবই হাতে গোনা, সচরাচর এইসব জায়গা দেখা যায় না। এই যে লেকের কথা বলতেছিলাম, এই লেকটা হচ্ছে এই লেক, এটার পরেই সেদিনকে আমি ড্রোন উড়িয়েছিলাম। এই যে দূরে একটা মানুষ, আপনি হয়তো দেখছেন কিনা, দৌড়ে আসছে, জগিং করছে আর কি, কাজ শেষে সে বের হয়েছে জগিং করতে। একটা মানুষ এরকম হঠাৎ মাঝখানে দেখা যায়। আজকে আকাশের অবস্থা একটু মেঘলা। একদম শুরুতে বলেছিলাম বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, বৃষ্টি হলে খুব ভালো হয়, কারণ
প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশের মতো। একটু বেশি মনে হতে পারে গরমের তীব্রতা, কারণ এখানে হিউমিডিটি, অ্যাকচুয়ালি বলবো যে হিউমিডিটি থাকলেই গরমের তীব্রতা মনে হয় বেশি হয়। আমি ফিল করতে পারছি আমার গায়ের উপরে বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা করে। সেই লেক, এটার পাড়েই কিন্তু আমি সেই দিন ড্রোন উড়িয়েছিলাম। আজকে ভিন্ন রকম দেখাচ্ছে বিকজ অফ দ্য স্কাই কিন্তু সেদিনের মতো আর ব্লু নাই। হ্যাঁ, আজকে গ্রে হয়ে গিয়েছে সব কিছু। মাথার উপরে ধূসর আকাশ, বৃষ্টি খুব হালকা কয়েক ফোঁটা পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুব হালকা করে সূর্য আমার মাথার উপরে। একটা পোস্ট দিয়েছিলাম আমাদের বাংলা ভাইবস কমিউনিটিতে ফেসবুকে, যে ফ্লোরিডা যারা বেড়াতে আসবেন এখন এই সিজনে মাথায় রাখতে হবে যে গরম একেবারেই বাংলাদেশের মতো, এবং এই মুহূর্তে আরও বেশি, কারণ বৃষ্টি রেগুলারলি যেরকম হয় ফ্লোরিডাতে তার আশেপাশ দিয়েও কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই। হ্যাঁ, বৃষ্টি কিন্তু প্রতিদিন 1-2 বার হবেই ফ্লোরিডাতে, এটা নিয়ম, কিন্তু এখন পর্যন্ত সেরকমটা দেখা যায় নাই। এটার কারণ হতে পারে আমরা কিন্তু অফিসিয়ালি সামারের যে সিজন, সেই সিজনে কিন্তু আসি নাই। সেটা জুনের লাস্ট উইকে স্টার্ট হবে সামার, এখনও স্প্রিং চলছে, কিন্তু এখনই অনেক গরম। আপনারা যারা ভিডিও দেখেন আমাদের, আপনাদের মনে হতে পারে যে আমরা এত সময় কীভাবে ম্যানেজ করি ভিডিও করার, আমেরিকায় তো সময় পাওয়া যায় না। কথা সত্যি, সময় পাওয়া যায় না, কিন্তু সময়টা কখন পাই, কিভাবে পাই, সেটা বুঝতে হলে একটু চিন্তা করতে হবে যে কীভাবে সময়টা মেনটেন করি। এই যে আমার কাজ ছিল অফিসের, আমি কিন্তু কাজ করলাম 5টা পর্যন্ত, করার সাথে সাথে 5টা বাজলো, একটু হাত মুখ ধুয়ে হাঁটতে বের হয়ে গেলাম, এইটাই সময়। আবার এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে বাসার কিছু কাজটা যাতে সেগুলো করব, করার পরে ঘুমানোর আগে কিংবা যখন আমি একটু ফ্রি হব আর কি, ধরেন ডিনারের আগ দিয়ে, তখন এই ভিডিওটা নিয়ে বসবো এডিট করার জন্য। এডিট করে রেন্ডার করে আপলোড দিয়ে রাখবো। বেশিরভাগ সময় যেটা হয়, আমি ভিডিও এডিট করে স্কেডিউল করে রাখি, সাথে সাথে আপলোড দেই না। হ্যাঁ, এরকম অনেক ভিডিও জমা আছে আমার কাছে, আমি স্কেডিউল করে রাখি, একটা পর একটা আসে। ইদানিং অবশ্য দিনের ভিডিও দিনে বা গতকালকেরটা পরের দিন এরকম দিয়ে ফেলছি, খুব ফাস্ট কাজ করছি আর কি। আমাদের ভিডিও তো মেমোরি কিপ করার উদ্দেশ্যে, তাই না? তো মেমোরি কিপ করতে গেলে দিনেরটা দিনে দেওয়াটাই উত্তম আমি বলবো, এই কারণে সেটা করি আমরা। আর আপনারা যারা ভিডিও দেখেন তাদের যদি ভালো লাগে, আর আমার মনে হয় ভালো লাগবে, ভালো না লাগার কিছু দেখি না আসলে, ভালো লাগলে লাইক করবেন আমাদের ইউটিউবে অথবা ফেসবুকে, যেখানে আপনাদের সুবিধা হয়। আপনার যদি মনে হয় যে আমি ইউটিউবে দেখব, ইউটিউবে সাবস্ক্রাইব করেন, ইউটিউবে দেখতে থাকেন। আর যদি মনে হয় না আমার ফেসবুক আছে, ইউটিউব নাই, তাহলে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, সেখানে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। এ হলো মূল কথা। একদম গুমোট একটা আবহাওয়া, হিউমিডিটি বেড়ে গেছে বাতাসে। মাঝে মাঝে কিন্তু আমি এই রাস্তাতেই সাইকেল চালাই। একদিন যদি সুযোগ হয় সাইকেল চালানোর সময় ব্লগ করব। ওকে, আমি এখন বাসার দিকে উল্টা দিকে হাঁটছি এবার। আর রিসেন্টলি যেটা হয়েছে, রাফসান ছোটো ভাই, আপনারা সবাই জানেন হয়তো, যে এরকম গাড়ি গিফট করছে বাবাকে, বাট বাবা সেখানে ঋণ খেলাপি। যাই হোক, এটা জাস্ট আমি বললাম কারণ আমি এরকমটা দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এটার যে সত্যতা, এটার প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। সবাই হচ্ছে স্রোতে গা ভাসিয়ে দিয়ে ব্লেম করছে যে জিনিসটা করা উচিত হয় নাই, কেন এরকম করলো, হ্যান ত্যান নানা কিছু। যাই হোক, আমি শুধু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে
এই বিষয়টা, এই যে ঘটনাটা ঘটলো, এরকমটা যদি আমেরিকায় হইতো, প্রথমত আমেরিকায় এরকম হওয়াটা অস্বাভাবিক না, এরকম আমেরিকাতেও হয়, যেমন ট্রাম্পের হচ্ছে। হ্যাঁ, ট্রাম্প কিন্তু এরকম বিভিন্ন প্রচুর পরিমাণ অর্থ লোন নিছে, ওয়াটার দেয়টাই নাই। যাই হোক, সেটা কিন্তু মামলা চলতেছে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে তার যে মামলা চলছে, কোর্টে যাচ্ছে, এর কারণে কি তার অন্যান্য অ্যাসেট কেনা বা অন্যান্য প্রপার্টি কেনা, অন্যান্য খরচ, সেগুলো কি বন্ধ? সেগুলো কি বন্ধ হয়ে আছে? সে কি চাইলে এখন একটা মার্সিডিজ কিনতে পারে না? সে কি চাইলে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে না, কিনে ভাড়া দিতে পারে না? কেন পারবে না? 100% পারবে। ঠিক একই রকম ঘটনা আপনি মিলাতে পারেন, যেটা রাফসান করছে। তার নিজের টাকায়, মানে রাফসানের নিজের টাকায় সে গাড়ি কিনে গিফট করছে। এখানে আসলে কিছু বলার কথা না অন্য কারো। আমরা প্রচণ্ড বেশি নাক গলাচ্ছি, যেটা আমার মনে হয় উচিত হচ্ছে না। আপনাদের অপিনিয়ন ডিফারেন্ট হতেই পারে, আমি জাস্ট আমার অপিনিয়ন বললাম। এই যে মানুষ পিছনে আমার, ওরা কুকুর নিয়ে বের হয়েছে। বেশিরভাগ মানুষই ভাবছে, বেশি যেটা দেখা যায় যে কুকুর নিয়ে বের হয়, কারণ একটা কুকুরকে প্রতিদিন হাঁটাইতে হয়। মানে ম্যাক্সিমাম যত কুকুর আছে বেশিরভাগেরই প্রতিদিন বের হইতে হয় এক্সারসাইজের জন্য অথবা প্রাকৃতিক কাজ ছাড়ার জন্য, যেটাই হোক। তো ওরা সেটাই করতেছে, বের হয়েছে। সো কুকুর হাঁটাচ্ছে, এই সিন আমেরিকায় প্রচুর, বের হলে দেখা যাবে, এনি টাইম সেটা দেখা যাবে, এনি টাইম। বৃষ্টি পড়ছে, আজকে হয়তো ভিজেই বাসায় ফিরতে হবে। বাসায় যেতে এখনো বহু দূর, মিনিমাম 10 মিনিটের হাঁটা বাকি। বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে একটা সময় ফ্লোরিডার মতো জায়গাতেও স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুধু ফ্লোরিডা না, ফ্লোরিডার লাইনে, যদি আপনি পৃথিবীতে গোল, আপনি যদি চিন্তা করেন যে ফ্লোরিডার লাইনে যেসব কান্ট্রিগুলো আছে, ওই জায়গাতে শীতের প্রকোপ বাড়বে, শীত বেশি দিন স্থায়ী হতে পারে, এরকম সম্ভাবনা আছে, এবং স্নোফল হতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ে সবই সম্ভব। এবং উল্টাটা হবে যেসব জায়গায় প্রচুর স্নোফল হয়, যেমন আমি যদি চিন্তা করি নর্থ আমেরিকায়, নর্থ সাইডে আর কি, যেমন অ্যালাস্কা ফর এক্সাম্পল, ওইসব জায়গা ধীরে ধীরে মরুভূমি হয়ে যেতে পারে, গলে যেতে পারে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে ওখানে তো প্রচুর পরিমাণে বরফ, আইস। হ্যাঁ, সো গরম হলে কিন্তু সেই আইসগুলো গলে যাবে, পানি বাড়বে। হ্যাঁ, পানি বাড়লে কিন্তু অন্যদিকে এবার বিপদ, পানি বেড়ে যেসব জায়গা নিচু সেসব জায়গা তলিয়ে যাবে। সো এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, এগুলো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু গ্লোবাল ওয়ার্মিং আমরা নিজের চোখে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। এখন থেকে 20 বছর আগে বা 40 বছর আগে আবহাওয়া যেরকম ছিল, এখন কিন্তু সেরকম নাই। সেটা আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন, ভালো করেই জানেন। বর্তমান সময়ে আমেরিকার জীবন কি খুব সুখের? আমি আমার কথা বললে, আমি যখন বলি আপনারা বিশ্বাস করতে চাবেন না, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কারণ আপনারা প্রায় সবাই চান আমেরিকায় আসতে, উন্নত জায়গায় যেতে, শুধু আমেরিকায় বলবো না, বাংলাদেশ ছেড়ে অন্য জায়গায় যেতে, উন্নত জীবন পাওয়ার জন্য। এখন যারা ভাবছেন যে আমেরিকায় আসবেন উন্নত জীবন পাওয়ার জন্য, তাদের একটু এই মুহূর্তে আর কি একটু চিন্তা করতে হবে। এই কারণে এই কথাটা বলছি। আমি কিন্তু নিজেই আগে বলতাম যে আসেন, এখানে খুব ভালো, সব কিছু ঠিক আছে, বাট আমি এখন একটু চিন্তা করতে বলছি আপনাদের আসার আগে। সেটা হচ্ছে ইনফ্লেশন অনেক 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 বেড়েছে। শুধুমাত্র যে আমেরিকায় তা না, বাংলাদেশেও আপনি লক্ষ্য করবেন, হ্যাঁ, একটা 10 টাকার জিনিস 20 টাকা। আমেরিকাতেও কিন্তু সেটাই হয়েছে। আমেরিকা কিন্তু আর আগের মতো
নাই। ধীরে 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 সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে আমেরিকার গোল্ডেন টাইম, যে রিয়েল আমেরিকা, হ্যাঁ, গ্রেট আমেরিকা যেটাকে বলে, মানুষ যেটা স্বপ্ন দেখতো, সেটা আসলে কোন সময়টাতে ছিল, সেই সময়টাতে আমি আমেরিকা আসি নাই কখনো, বাট আমি পড়াশোনা করেছি, ইতিহাস ঘেটেছি বা দেখেছি। সেটা হচ্ছে 90s। বিশেষ করে আমি বলবো যখন বিল ক্লিন্টন ক্ষমতায় ছিলেন, এমনকি বারাক ওবামাও যখন ছিল তখনও ভালো ছিল, খারাপ না। বাট তারপর থেকে ধীরে ধীরে সব কিছু ডাউনওয়ার্ডস, খারাপ হতে শুরু করেছে। যাই হোক, এটা যে আপনাদের একটা ইনফরমেশন দিলাম মাথায় রাখার জন্য, যেখানে মানে চাহিদার তুলনায় যে চাকরি ওভাবে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও স্যালারি যে পরিমাণ দিচ্ছে সেটা দিয়ে লিভিং কস্ট বেয়ার করা সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে আর কি। ফ্যামিলিতে যদি একজন কাজ করে, দুজন মানুষ কিন্তু কাজ করে একজন, এভাবে আর থাকা ইম্পসিবল অ্যাট দিস পয়েন্ট। দুজনকেই ফুল টাইম কাজ করতে হবে, তারপরেও হয়তো বা হিমশিম খেতে হবে। মাথায় রাখবেন বিষয়টা। এক্সেপশন আছে, কিন্তু এক্সেপশন এক্সাম্পল না। আমি একদম অ্যাভারেজ মানুষ যারা থাকে তাদের কথা বলছি। এক্সেপশন তো অবশ্যই আছে, সেটা সব দেশেই থাকে, সব সময়ের জন্য থাকে। তবে অ্যাভারেজের কথা চিন্তা করলে একটু ভেবে দেখবেন, আমেরিকা ইজ নট দ্যাট গ্রেট আগের মতো আপনারা যেভাবে ভাবেন। আমি বাসার কাছাকাছি চলে আসছি, আর 5 মিনিট হাঁটতে হবে। আপনাদেরকে বলেছিলাম কি, আমি দেখিয়েছিলাম আপনাদের যে জবা ফুলের চা খাইতে। ভিডিও আছে, দেখবেন, ফেসবুকেও আছে, ইউটিউবে আছে, আমাদের চ্যানেলে। জবা ফুলের চা কিন্তু অনেক কাজের। হাই ব্লাড প্রেশার যাদের আছে অনেক কাজে দেবে। সেই সাথে যাদের ব্যাড কোলেস্টেরল আছে, LDL, ওইটা কমাতে সাহায্য করবে। সো ভালো জিনিস আমি শেয়ার করতে চাই সবার সাথে, তাই কারণে আমি একটা ভিডিও বানায় ফেলছিলাম, আপনারা দেখবেন। যারা আমেরিকা আছেন তারা অ্যামাজন থেকে কিনতে পারেন, অথবা আপনি shaorinrobin.com আমাদের ওয়েবসাইট, ওখানে গিয়ে প্রোডাক্টটা পাবেন। জবা ফুলের যে চা, ওখানে কিন্তু আপনি ওয়ালমার্টের লিঙ্ক পেয়ে যাবেন কেনার জন্য, যদি চান কিনতে পারেন। আর যারা বাংলাদেশে আছেন, আমি তাদের কথা বলতে পারছি না যে কীভাবে বেচে জবা ফুলের চা বাংলাদেশে, হয়তো পাওয়া যায়, বিকজ জিনিসটা কিন্তু রেয়ার কিছু না, খুবই কমন একটা জিনিস, কিন্তু অনেকেই এটার পুষ্টিগুণ সম্পর্কে আমরা অবগত না। সো এই কারণেই জানানোর উদ্দেশ্যেই আমি সেই ভিডিওটা করছিলাম। আপনারা দেখে নিন, অথবা না দেখলে কোনো সমস্যা নেই। আপনাদের এখন জেনে গেলেন, জবা ফুলের চা খাবেন, কাজে দেবে। প্রতিদিন পারলে 2 কাপ, না পারলে অন্তত 1 কাপ এভরিডে। বাসার সামনে বাচ্চা কাচ্চা খালি গায়ে দাঁড়ায় আছে বৃষ্টিতে ভেজার উদ্দেশ্যে। এখানে একজন বুড়ি মহিলা কুকুর নিয়ে বের হয়েছে। বৃষ্টি পড়বে করে কিন্তু পড়ছে না, কয়েক ফোঁটা পরে বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয় আমাকে বাসা পর্যন্ত যেতে দিবে আগে, তারপর বৃষ্টি পড়বে, হুইচ ইজ গুড। বাসায় গিয়ে আমি শাওয়ার নিব, তারপর বাকি কাজ করব, এন্ড দেন এই ভিডিওটা কাটছাট করে আপনাদের সামনে তুলে ধরবো। হয়তোবা আপনারা আপনাদের সকাল ভিডিওটা দেখতে পাবেন। আপনাদের মন্তব্য থাকলে আপনারা অবশ্যই করবেন। আমি কিন্তু চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যদিও এটা টাফ, চেষ্টা করতে কিন্তু কোনো ক্ষতি নাই। এই যে আম গাছ চলে আসছে আবার, ক্রসিং দ্যাট ম্যাঙ্গো ট্রি অ্যাগেন, সো দ্যাট মিনস আই এম হোম। এই যে সাদা গাড়িটা গেল, সেটা একদম আমাদের পাশের বাসায় থাকে, একদম আমাদের রিয়েল নেইবার। পাশের বাসায় যেটা থাকে সেটা রিয়েল নেইবার বলে, মানে এক সাইডে আর কি, আরেক সাইডে আরেকজন থাকে। ওই যে পার্ক করলো গাড়িটা। বৃষ্টি কিন্তু বাসায় পৌঁছানোর আর কয়েক সেকেন্ড বাকি, আমাকে দৌড়াইতে হবে। টাইমিংটা মিলাইতে পারলাম, আর একটু জোরে হাঁটলে হয়তো বেশি পড়তেছে। And I'm running. I'm home.
চলে আসছি। There you go. I'm home. আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।